আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের একটা কমন কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ম্যাথ দেখে আপনি কিভাবে বুঝবেন যে এটা লসাগু হবে নাকি গসাগু হবে, অথবা এটা যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে। এই বিষয়গুলো সবাই একটু প্যাচের মধ্যে পড়ে যান। তো আমি বলবো লসাগু গসাগুর পুরো বিষয় অধ্যায়টা আপনি ক্লিয়ারভাবে বুঝতে গেলে তিনটি বিষয়কে আপনি ভালোভাবে বুঝতে হবে। সেটা কি? লসাগু, আর হচ্ছে কি গসাগু, আর একটা হচ্ছে কি ভাজক অবলিক ভাজ্য। এই এই তিনটি বিষয় যদি আপনি ভালোভাবে বুঝেন, আমি আজকে এই তিনটি বিষয়ের উপর ভর করে পুরো অধ্যায়টিকে একদম ক্লিয়ার করে দেব। একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকের পর থেকে আপনার এই লসাগু গসাগু নিয়ে কোনো সমস্যাই থাকবে না। ক্লাসটি দেখে যদি আপনি শেষে বলেন যে ভাইয়া আসলে ক্লাসটি ভালো লাগেনি বা আপনি শিখতে পারেনি, আপনি আমাকে কড়া ভাষায় একটি কমেন্ট লিখে দেবেন যে ভাইয়া এতক্ষণ থেকে আপনার ক্লাসে আমি সময় নষ্ট করলাম, কিন্তু কিছু শিখতে পারলাম না, কাজটি আপনি ঠিক করলেন না। আর যদি আপনি শেখেন, আজকে যদি আপনি লসাগু গসাগু অধ্যায়টি আপনার ক্লিয়ার হয়ে যায়, তাহলে 2 পাতা ধরে আমার কিন্তু প্রশংসা গাইতে হবে। তো এটা কথা দিবেন কিন্তু। তো যাই হোক, আমরা শুরু করব। তো শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা দুটি সংখ্যা নিব। এই দুটি সংখ্যার মাধ্যমে আমরা পুরো অধ্যায়টি আমরা ক্লিয়ার করব। সেটা কি রকম দেখেন, একটি আমি বলবো যে 12, আর একটি আমি নেব কত, ধরেন যে 18। এই দুটি সংখ্যা, এই সংখ্যা দুটোর মাধ্যমে আমরা পুরো অধ্যায়টি ক্লিয়ার করব। সেটা কি রকম দেখেন, আপনি ওই জিনিসটা জানার আগে আপনার আরেকটু ভালোভাবে জানতে হবে কি, সেটা হচ্ছে লসাগু গসাগু সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা লাগবে। বেসিকটি হচ্ছে যে লসাগুকে ইংলিশে কি বলা হয়, এলসিএম, মানে লিস্ট কমন মাল্টিপল, আর গসাগু হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এখানে লিখে রাখলাম সুবিধার্থে, সময় কমানোর জন্য আমি লিখে নিলাম যে এখানে কথা বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আসলে আসলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি বা এলসিএম কি, এটা একটু আমরা ক্লিয়ার আগে জেনে নেই। সেটা কীরকম দেখেন, আপনি বলেন তো যে 12 এবং 18 এমন একটি সংখ্যা, এখানে এই জায়গায় একটি সংখ্যা কল্পনা করুন যাকে 12 দিয়েও ভাগ করা যাবে, 18 দিয়েও ভাগ করা যাবে। বেসিকটি হচ্ছে এরকম যে 12 দিয়েও ভাগ করা যাবে, 18 দিয়েও ভাগ করা যাবে। বলেন তো একটি সংখ্যা কি? ধরেন আপনি বলতে পারেন যে 36, আর এরকম করে আপনি একটা কল্পনা করতে পারেন 36 একটি সংখ্যা। তা 36 একটি সংখ্যা, 3 12 36, 12 দিয়ে ভাগ করা যায়, 18 দোকানও 36, 18 দিয়েও ভাগ করা যায়। তো এখন গেল এইটা। তারপর 36 আরও একটি সংখ্যা 36-এর চেয়ে বড়, যেটা 12 দিয়েও ভাগ করা যাবে, 18 দিয়ে ভাগ করা যাবে। সেটা কেমন? 36-এর ডাবল কত? 36 দোকানও 72, তাহলে গেল 72। আরও একটি সংখ্যা আপনি কল্পনা করেন তার চেয়ে বড়, 3 36-এ কত? 3 3 90, 3 6 18, 108। বিষয়টা হচ্ছে 108। তাহলে আমি কি বলবো যে দেখেন, 36কেও 12 দিয়েও ভাগ করা যায়, 18 দিয়েও ভাগ করা যায়। আবার 72কে 12 দিয়ে ভাগ করা যায়, 18 দিয়ে ভাগ করা যায়। আবার 108কে 12 দিয়ে ভাগ করা যায়, 18 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি কি বলবো, এগুলোকে আমি, এই তিনটাকে আমি কি বলতে পারি, এগুলোকে আমি বলতে পারি কমন, যেহেতু যায় তাহলে কমন মাল্টিপল। তাহলে আমি এটাকে কি বলতে পারি, এগুলো এই তিনটাকেই আমি বলতে পারি কমন মাল্টিপল। তো এটা হচ্ছে কি গুণিতক, এগুলো সবগুলো হচ্ছে 18 এবং 12 এর গুণিতক। তাহলে কি কত কি গুণিতক? 36, 72, 108, 18-এরও গুণিতক এবং 12 এর তিনটায় গুণিতক। কিন্তু কেমন গুণিতক? কমন গুণিতক, মানে কমন মাল্টিপল। তাহলে তিনোটাই হচ্ছে কমন মাল্টিপল। কিন্তু লসাগু মানে কি বলছে? লিস্ট কমন মাল্টিপল। আচ্ছা, লিস্ট মানে কি? ছোট। তাহলে এই তিনটের মধ্যে সবচেয়ে ছোট। লিস্ট মানে কি? ছোট না, সবচেয়ে ছোট। তাহলে ছোট, তাহলে এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট কি? 36। তাহলে আমরা 36কে বলতে পারি এলসিএম। আশা করি বুঝতে পারছেন আসলে লসাগু কি। তো 36টি হচ্ছে আমাদের লসাগু। আর আপনার ইউক্লিডীয় পদ্ধতিতে যেভাবে লসাগু নির্ণয় জানেন, সেটা হচ্ছে এরকম যে 12, 18, এটাকে যদি আপনি লসাগু নির্ণয় করেন কিভাবে করবেন দেখেন। এটাকে যদি আপনি কত দিয়ে দেন, 2 দিয়ে যদি দেন, ধরেন 6 দোকানো 12, 9 দোকানো 18। আবার যদি দেন 3 দিয়ে যদি দেন, তাহলে 3 দোকানো 6, 3 3 9। দেখেন কত আসে, 3 দোকানো 6, 3 6 18, 18 দোকানো 36। তার মানে সর্বনিম্নটাই আসবে। এই কারণে বলে লসাগু। তাহলে 36 আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে পেলাম 36। কিন্তু
আমরা শুধু এতটুকুই জানি, কিন্তু লিস্ট কমন মাল্টিপল আসলে কেন এর নাম দিল লসাগু, তার এই কারণ হচ্ছে যে এরকম কমন মাল্টিপল এরকম অনেক থাকতে পারে। কত থাকতে পারে গণে শেষ করতে পারবেন না। মানে এরকম করে 36কে 1 দিয়ে গুণ দিবেন, 2 দিয়ে গুণ দিবেন, 3 দিয়ে গুণ দিবেন, 4 দিয়ে গুণ দিবেন, ডট 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 ইনফিনিটি পর্যন্ত গুণ দিবেন, সারা জীবন চলতেই থাকবে। তো এগুলো সব গুণিত কমন মাল্টিপল, তার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে লসাগু। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন গসাগু। গসাগু কি বলছে? হায়েস্ট কমন ফ্যাক্টর, গুণনীয়ক। আসলে গুণনীয়ক কি? আচ্ছা আগে একটু এইভাবে চিন্তা করুন তো, যে 12 এবং 18কে ভাগ করা যায় এমন একটি সংখ্যা বের করেন। সবচেয়ে ছোট থেকে শুরু করি। এক তো বাদ, একের হিসাব বাদ, 2 থেকে দেখেন 2 দিয়ে যায়, কিন্তু 12কেও যায়, 12কেও যায়, 18কেও যায়, 2 দিয়ে ভাগ করা যায়, ভালো কথা গেল। তো 2 এর পর কত দিয়ে যায় দেখেন তো, 2 এর পর 3 দিয়ে যায়, 3 4 12, 3 6 18, 3 দিয়ে যায়। 3 এর পর দেখেন তো 4 দিয়ে যায়, 4 দিয়ে 12কে যায় কিন্তু 18কে যায় না। 5 দিয়ে দেখেন তো, 5 দিয়ে একেও যায় না, একেও যায় না। 6 দিয়ে 12কেও যায়, 3 6 2 12, 3 6 18, তাহলে 6 দিয়েও যায়। তাহলে এখন দেখেন তো যে 6-এর পর 7 8 9 10 আর একটা দিয়েও যাবে না। তাহলে এই যে 3টি এখানে যে আমি বের করলাম, এই 3টিকে আমি বলবো কি? কমন। এই 3টিকে আমি বলবো কমন ফ্যাক্টর। এই 3টি কি বলবো আমি? কমন ফ্যাক্টর, মানে গুণনীয়ক। আসলে গুণনীয়ক কার গুণনীয়ক? এই যে আমাদের যে ইয়েগুলো আছে 12 এবং 18 আছে, 12 এবং 18-এর গুণনীয়ক। আচ্ছা বলেন তো দেখি, এখন এইচসিএফ গসাগুকে বলা হয় এইচসিএফ, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে যতগুলো এরকম কমন ফ্যাক্টর রয়েছে তাদের মধ্যে হাইয়েস্ট মানে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় 6। তাহলে 6কে আমরা বলবো এইচসিএফ। আশা করি বুঝতে পারছেন যে আমাদের কেন 6 হবে আমাদের গসাগু। এটাও তো গসাগু হইতে পারে, কারণ একেও ভাগ যায়, একেও ভাগ যায়, একেও যায়, কিন্তু হবে না, কারণ এখানে বলেই দিচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা আমাকে নিতে হবে। তো এখন কথা হচ্ছে যে ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা গসাগু যদি নির্ণয় করতে বলে কিভাবে করি, সেটা হচ্ছে দেখেন 12 বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করি ইউক্লিডীয় পদ্ধতিতে। সেটা কীরকম দেখেন, এরকম করে যদি আমরা করি তাহলে কি হয়? 12 1 12, তাহলে কত থাকতেছে? 6, তাই না? তাহলে এখন 6 আছে, আবার এইটাকে আমার এরকম করে যতবার যাবে তার যতবার নিঃশেষে যতক্ষণ না বিভাজ্য হবে ততক্ষণ এভাবে নামাইতেই হবে। তাহলে এখন 12কে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে দেখেন 6 দোকানো 12, এখন নিঃশেষে বিভাজ্য হয়ে গেল, এখানে 0 আসলো। তার মানে সবচেয়ে কোনটা দিয়ে সবশেষে, কোনটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হলো? সবশেষে কি দিয়ে নিঃশেষে বিভাজ্য হলো? 6 দিয়ে। তাহলে 6টি আমাদের হচ্ছে গসাগু। দেখেন তো আমাদের এই সিস্টেমে 6 বের হয়েছে কিনা। তাহলে যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে গসাগু, এটা হচ্ছে লসাগু। আশা করি লসাগু এবং গসাগুর যে বেসিক সিস্টেমটা আপনাদের ডেভেলপ হয়েছে। তো এখন হচ্ছে আমরা একটি ম্যাথ সলভ করব। সে ম্যাথটি হচ্ছে দেখেন, শুরুতেই আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন এরকম মজার মজার ভিডিও পেতে। তো আমরা শুরু করব যে প্রথম ম্যাথটি, সেটা কি রকম দেখেন, এখানে বলছে যে 125টি কমলা লেবু ও 145টি কলা কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো কথাটা এরকম করেও বলা যায়, কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো 125টি কি বলছে এখানে? কমলা লেবু আর কতটি বলছে? 145টি কলা কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখন আসবো আমরা মূল বিষয়, সেটা হচ্ছে কি ভাইয়া, আমি যে প্রথমে কথাটা বলছিলাম যে ভাইয়া আসলে এটা আসলে গসাগু হবে না লসাগু হবে, আপনি কিভাবে বুঝবেন যে এটা লসাগু হবে না গসাগু হবে? আসলে প্রশ্নটি আগে পড়ে ভালোভাবে বুঝুন, বাস্তবের সঙ্গে মিল করবেন সবসময় ম্যাথ। সেটা কেমন দেখেন, 125টি কমলা লেবু আর 145টি কলা কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো আচ্ছা, এই সংখ্যাটি যে বলছে সেটা এর চেয়ে বড় হবে না এর চেয়ে ছোট হবে? যে কমলা লেবু এবং কলা যে ভাগ করে দিতে হবে, সেই সংখ্যাটি যাদের মধ্যে ভাগ করে দেব সেই সংখ্যাটি এদের চেয়ে কম হবে না বেশি হবে বলুন তো? আচ্ছা, আরও একটি কথা, সেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে ভাজ্য, আপনারা নিশ্চয়ই এটা এতটুকু জানেন যে ভাজক আর হচ্ছে ভাজ্য।
ভাজক আর ভাজ্য সম্পর্কে যদি আরেকটু ক্লিয়ার ধারণা নিয়ে আসি তাহলে আমাদের আরও সুবিধা হয়। আচ্ছা, ভাজক আর ভাজ্য কোন ক্ষেত্রে আমাদের দেখেন আমরা কি নির্ণয় করব, ভাজক কখন হবে? দেখেন, যখন লসাগু নির্ণয় করতে বলবে, যখন লসাগু মানে এলসিএম নির্ণয় করতে বলবে, তখন দেখেন এটা 36 যে আমরা বের করলাম, বলেন তো 12 এবং 18, 12 আর 18 তার সঙ্গে যদি 36কে আমি তুলনা করি, এই ক্ষেত্রে কোনটা ভাজক কোনটা ভাজ্য? অবশ্যই আপনি বলবেন যেটা ভাগের যোগ্য ভাজ্য, ভাগের যোগ্য ভাজ্য। অবশ্যই এই 36টি হচ্ছে আমাদের ভাজ্য, এই 36টি আমাদের, এটাই হচ্ছে আমাদের কত? ভাজ্য। মানে যাকে ভাগ করব, কি দিয়ে ভাগ করব? 12 এবং 18 দিয়ে। তো যখন আমরা লসাগু নির্ণয় করব, তখন আমাদের লসাগু যেটা নির্ণয় করব, যেটা যে এলসিএম যেটা পাবো আমরা, যে এলসিএমটা পাবো, সেই ক্ষেত্রে হচ্ছে এলসিএমটা হচ্ছে কি আমাদের ভাজ্য। তার মানে কি বাকিটা কি ভাজক? মানে বলছি আমি দুটি টার্মে আমরা পরিণত করব, একটা ভাজক একটা ভাজ্য হবে প্রত্যেক ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রেও তাই হবে, দেখাই দিচ্ছি। তো দেখেন এই ক্ষেত্রে ভাজ্য কোনটা? আমরা যেটা লসাগু, যেটা এলসিএম সেটাই হচ্ছে ভাজ্য, যেটা এলসিএম সেটাই হচ্ছে ভাজ্য। তার মানে এই ক্ষেত্রে এই দুইটা কি, এই ক্ষেত্রে এই দুটো কি বলেন তো? এই ক্ষেত্রে যদি আমি এভাবে চিন্তিছি, এটা যদি ভাজ্য হয় তার এই ক্ষেত্রে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভাজক। আবার আসেন যে আপনি এখন আসেন যে গসাগুর ক্ষেত্রে এইচসিএফ, বলেন তো এইচসিএফ এর ক্ষেত্রে আমরা যখন নির্ণয় করছি তখন কি করছি? এমন একটি সংখ্যা নির্ণয় করুন যেটা দ্বারা একে আর একে ভাগ করা যাবে, 12কে এবং 18কে নিঃশেষে বিভাজ্য হবে। তো এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে বলেন তো যে এইচসিএফটা পাইলাম, এইচসিএফটা কি? এই ক্ষেত্রে এইচসিএফটা আমরা অবশ্যই ধরে নেব এই হচ্ছে ভাজক, এটাই হচ্ছে আমাদের ভাজক। আর যখন আমরা এইটার ক্ষেত্রে ভাজক নির্ণয় করব, তখন যে আমার সংখ্যাটা দেয়া থাকবে সেটা হচ্ছে ভাজ্য। দেখেন তো হয় কি না? যখন আমরা ভাজক নির্ণয় করতেছি তাহলে আমাদের এইচসিএফ মানে গসাগুই যেটা, সেটাই হচ্ছে ভাজক, আর বাকিটা হচ্ছে ভাজ্য। আর যখন আমরা লসাগু নির্ণয় করব, তখন এই যে এলসিএমটাই হচ্ছে ভাজ্য, আর এই ক্ষেত্রে এটা হচ্ছে ভাজক। তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এটাও কাজে লাগাবো, দুটো জিনিস আমরা সম্মিলিতভাবে কাজে লাগাবো, যেন কোনোভাবেই আমরা ভুল না করি। তো এখন আসেন, কথায় আসেন, সেটা হচ্ছে কি 125টি কমলালেবু আর 145টি কলা কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? আচ্ছা বলেন তো, সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, কে ভাগ হবে? কাকে ভাগ করে দেব? 125কে আর 145কে ভাগ করে দেব, তাই তো? কারো একজনের মধ্যে ভাগ করে দেব মানে কি? এই ক্ষেত্রে এটা কি হিসেবে কাজ করতেছে? ভাজ্য হিসেবে কাজ করতেছে অবশ্যই। একটা তাহলে আমরা একটা বুঝলাম যে এটা এই ম্যাথটা গসাগু হবে। প্রথম কথা বলছে এতটি কমলা লেবু আর এতটি কলা কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে, মানে এমন কতগুলো বালক নির্ণয় করব কয়েকজন, তাদের মধ্যে এটা ভাগ করে দেব, মানে কে ভাগ হবে? ভাগ হয়ে যাবে কে? কমলা লেবু আর কলা ভাগ হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে ভাজ্য। যদি এইটা ভাজ্য হয় মানে 12কে কল্পনা করেন 125 আর 18কে কল্পনা করেন 145, তাহলে এই ক্ষেত্রে কি যখন আমাদের এটা কি ভাজ্য হিসেবে কাজ করে, যখন এই দুইটি সংখ্যা ভাজ্য হিসেবে কাজ করে তখন আমার নির্ণয় করতে হয় কি? গসাগু। যখন এরা ভাজ্য হিসেবে কাজ করে, দেখেন তখন আমার নির্ণয় করতে হচ্ছে গসাগু। আর যখন এরা ভাজক হিসেবে কাজ করে তখন আমার নির্ণয় করতে হয় ভাজ্য। এটা একটা বিষয়। আরও একভাবে আপনি বুঝতে পারবেন, সেটা কেমন? যে 125টি আর 145টি কলা, আপনি হয়তো বুঝতেছেন যে আমার কেন একটা ম্যাথে এত সময় নিচ্ছি, কারণ একটি ম্যাথ যদি আপনি ভালোভাবে বুঝেন এই টাইপের সব ম্যাথে আপনি চুটকিতে করতে পারবেন, এই জন্য একটু সময় নিচ্ছি যে ভালোভাবে ক্লিয়ার করার জন্য। তো যাই হোক, এখন আসি যে এতটি কমলা লেবু আর এতটি কলা কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে, তার মানে ওই সংখ্যাটি নিশ্চয়ই এই দুইটার চেয়ে কম। সেটা কত কম? আমরা গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয়ের ইকুইলিডিও পদ্ধতি কি? সবচেয়ে বড় সংখ্যাটিকে, এর মধ্যে কোনটা বড়? এটা বড়, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা আমরা ভাগ করব, ভাগ করতেই থাকবো, দেখি কি হয়। 125, তাহলে 125কে 125 2 দিয়ে যায় না, কারণ 250 হয়ে যায় যেহেতু কম, তাহলে 1 দিয়ে গেল 125, তাহলে আর বাকি থাকতেছে কত? 20। আবার একে আমরা এই জায়গায় নিয়ে আসবো যেহেতু নিঃশেষে বিভাজ্য হলো না,
তাহলে 125, আবার 20 দিয়ে যদি দেয় 5 20 100, 6 20 120, তাহলে আমাদের কত দেখতেছে 5। আবার এই 20কে আবার এখানে যতক্ষণ এরকম করে নিঃশেষে বিভাজ্য হবে না ততক্ষণ আমরা এইরকম করে যেটা আসবে তার আগেরটা নামাবো, তার আগেরটা নামাবো, নামাইতে থাকবো। তাহলে এখন কত দিয়ে গেল 4 5 20, তার মানে নিঃশেষে বিভাজ্য হলো। সর্বশেষ কোন সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো 5 দিয়ে, তাহলে অবশ্যই আমাদের এই 5 হচ্ছে উদ্দৃষ্ট সংখ্যাটি। সেই উদ্দৃষ্ট সংখ্যাটি কি গসাগু HCF। তো আপনি তাহলে সহজেই বুঝতে পারলেন সংখ্যাটি হচ্ছে আমার 5, তার মানে 5 জন বালকের মধ্যে সমানভাবে এটা যদি ভাগ করে দেই তাহলে সমানভাবে ভাগ করে কী রকম বিষয়টা সেটা আরও একটু আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি। 5 জন মানে আপনি চিন্তা করেন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন বালক, ভালো কথা। 5 জন বালক, 5 জন বালককে যদি আপনি 125টি দেন তাহলে প্রত্যেক জনে কয়টা করে পায় বলেন তো? 5 25 125। তাহলে কমলা লেবু, তাহলে দেখেন তো কমলা, তাহলে কমলা কতটা করে পাচ্ছে? 25 25 25 25 25। এখন বলছে কলা তাহলে কতটি হয় বলেন তো? তাহলে হচ্ছে দেখেন কলা কতটি আমাদের 145টি, 145টিকে 5 ভাগ করলে হয় 29। তাহলে আমাদের কলা কত হবে দেখেন, কলা হবে এখানে 29, এখানে 29 29 29 29। তার মানে 5 জন বালককে যদি আমি কমলা লেবু ভাগ করে দেই সমানভাবে হয় কয়টা? 25টা 25টা করে পায়। আর যদি কলা ভাগ করে দেই তাহলে সবাই 29টা করে পায়। তো আশা করে বুঝতে পারছি তাহলে উদ্দিষ্ট সংখ্যাটি হচ্ছে 5, আর 5 হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে। কিভাবে হবে সেটা তো বুঝলামই। তো এখন আরেকটি ম্যাথ আমরা সলভ করব। আরেকটি ম্যাথ হচ্ছে এরকম, দেখেন যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। তাহলে 4 5 আর 6 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। তাহলে এখানে কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে। আচ্ছা, লসাগু আর গসাগু চেনার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি এটা বলে দিচ্ছি, যদি ক্ষুদ্রতম বলে বা ন্যূনতম বলে আর যদি লঘিষ্ঠ বলে তাহলে আমরা সব সময় কি লসাগু নির্ণয় করব। তাহলে কিভাবে আমরা লসাগু নির্ণয় করব দেখেন এখানে আমি লিখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লিখে রাখলাম যে যদি প্রশ্নে বলা থাকে লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম বা ন্যূনতম তাহলে আমরা লসাগু নির্ণয় করব। কেন করব? কারণ আপনারা একটু আগে দেখলেন আমরা কতগুলো কমন মাল্টিপল পাইলাম। এই যে 3টা কমন মাল্টিপল পাইছি তার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে এলসিএম। যেহেতু সবচেয়ে ছোট, আর এখানে যদি আপনি এব্রিভিয়েশনে যান তাহলেও বলা আছে লিস্ট কমন মাল্টিপল, সবচেয়ে ছোট যেটি। তাহলে ক্ষুদ্রতম এখানেও আছে লঘিষ্ঠ, তার মানে এটা ছোট, লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ন্যূনতম অঙ্ক দেখেই বোঝা যাবে। তো আবার যদি থাকে এরকম গরিষ্ঠ বা বৃহত্তম প্রশ্নে যদি থাকে তাহলে আমরা এটা গসাগু নির্ণয় করব। সেটা কি রকম দেখেন, আমরা এখানে কয়েকটা কমন ফ্যাক্টর বের করি নাই, এই 3টা কমন ফ্যাক্টর বের করে রাখছি। তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 6টি আমাদের হচ্ছে HCF, এটি হচ্ছে ভাজক। তো তাহলে সর্বোচ্চ এখানে বলা থাকবে, তার মানে সর্বোচ্চ। তাহলে দেখেন গরিষ্ঠ, বৃহত্তম বা সর্ববৃহৎ বা সর্বোচ্চ, তো এই কথাগুলো থাকবে। বা এখানে আপনি লিখতে পারেন সর্বোচ্চ, তো আপনি এরকম করে লিখতে পারেন সবগুলো। তাহলে যাই হোক আমরা এই সিস্টেমটা দেখেও বুঝতে পারবো। তাহলে কখন গসাগু করব, কখন লসাগু করব, তাহলে এর সামারাইজটা কি আসলো? কখন আমরা লসাগু করব? যখন দেখব লঘিষ্ঠ, ক্ষুদ্রতম বা ন্যূনতম কথা বলা থাকবে। আর যদি এটা না থেকে আরও একভাবে বোঝা যায়, সেটা হচ্ছে যে ভাজ্য আমাদের নির্ণয় করতে হবে, তাহলে আমাদের ভাজক দেওয়া থাকবে, ভাজ্য নির্ণয় করতে হবে, তাহলে আমরা বুঝবো এটা লসাগু। আবার যদি প্রশ্নে এরকম থাকে গরিষ্ঠ, বৃহত্তম বা সর্বোচ্চ, তাহলে আমরা কি করব? গসাগু নির্ণয় করব। আর অন্যভাবে কি বুঝলাম? যখন আমাদেরকে ভাজ্য দেওয়া থাকবে কিন্তু ভাজক নির্ণয় করতে হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে? যে গসাগু নির্ণয় করব। তো যেমন এখন এই ম্যাথটি আমি আসবো যে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোনো 4 5 আর হচ্ছে কি 6, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 ও 6 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। আচ্ছা বলুন তো 3 অবশিষ্ট থাকবে, এই জিনিসটার আগে আমরা এই জায়গায় আসি। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? আমাদেরকে এটা দিয়ে কি বুঝলাম? ক্ষুদ্রতম যেহেতু আছে তাহলে বুঝলাম যে আমাদের লসাগু বের করতে হবে। তো লসাগু বের করব আমরা আগে, এই লসাগুটা বের করব। তো লসাগুটা আমরা কিভাবে বের করব দেখেন, ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগু কিভাবে বের করি? এভাবে বের করি। কত দিয়ে করব এটা বলেন তো? 2 দিয়ে 5 3, তাহলে আর যায় না।
তাহলে কত 3 5 15, 15 দোকানো 30, 30 দোকানো 60। তাহলে আমাদের এটা এর কি আসলো, আমাদের লসাগু হচ্ছে কত 60। তাহলে আমাদের যে এই যে 60 আমরা নির্ণয় করলাম, এই 60টা এই ফরম্যাটে ঠিক এরকম করে লিখব। কীরকম করে লিখব, ধরেন এখানে ধরুন 12 আর 18 আছে, তো এরকম তো আরও থাকতে পারতো, 12 18 14 আরও একাধিক থাকতে পারতো, তখন ওই হিসাবে ম্যাথটি হইতো। যেহেতু 3টি আছে, তার মানে আমরা কত পাইলাম 60। তাহলে 60 হচ্ছে একটি সংখ্যা। তো 60 হচ্ছে একটি সংখ্যা, তো যাকে আমরা 4 দিয়েও ভাগ করতে পারি, 5 দিয়েও ভাগ করতে পারি, 6 দিয়েও ভাগ করতে পারি। দেখেন কোনো নিঃশেষে বিভাজ্য থাকবে না, কিন্তু ম্যাথটিতে বলছে প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। আচ্ছা, 3, এই যে 3 অবশিষ্ট থাকতেছে, যেটা অবশিষ্ট যখন অবশিষ্ট থাকবে তখন আপনি এভাবে যোগ করে দিবেন 3, তাহলে হয়ে যাবে কত 63। তাহলে আমাদের উদ্দিষ্ট সংখ্যাটি হচ্ছে 3। তাহলে যোগ কখন করব আপনি বলেন তো? যোগ কোথায় হবে? যোগ বা বিয়োগ যাই করতে বলুক না কেন এই ম্যাথগুলোতে 3 অবশিষ্ট থাকবে, বা 3 বিয়োগ করলে বা 2 বিয়োগ করলে সব সময় আমরা কোথায় থেকে করব? ভাজ্য থেকে করব। সেটা গসাগুর ক্ষেত্রেই হোক বা লসাগুর ক্ষেত্রেই হোক, সেটা আমি দেখাই দিচ্ছি একটার পর একটা। যেহেতু এখানে কি বলছে যে লসাগু, তাহলে আমরা লসাগু এই ক্ষেত্রে কি বলেন তো ভাজ্য কি? আমরা একটু এই যে 60 দেখেন তো, আমাদের এই ক্ষেত্রে ভাজ্য কি ছিল? 12 আর 18 লসাগু কত ছিল? 36। 36 হচ্ছে ভাজ্য, আর এই দুটো হচ্ছে এই ক্ষেত্রে ভাজক। এই ক্ষেত্রে ভাজ্য কি 60। তো সবসময় কি বলছি, যোগ বা বিয়োগ যাই করতে বলুক না কেন গসাগুর ক্ষেত্রেও বা লসাগুর ক্ষেত্রেও ভাজ্যর সঙ্গে হবে। কিন্তু লসাগুর ক্ষেত্রে ভাজ্য আলাদা আর গসাগুর ক্ষেত্রে ভাজ্য আলাদা, কিন্তু সব সময় ভাজ্যতেই হবে। যোগ হলেও ভাজ্যতে হবে, বিয়োগ হলেও ভাজ্যতে হবে। এটা ফাইনাল কথা, এটা আপনাকে প্রমাণ করে দেব, এবং একদম ইজি হয়ে যাবে এই লসাগু গসাগু অধ্যায়টি। সেটা কেমন দেখেন, যে ভাজ্যর সঙ্গে হবে। যেমন এই ক্ষেত্রে আমরা ভাজ্যর সঙ্গে 63 হলো। এখন আসেন তো প্রমাণ দেখি কি ঘটনা ঘটে। 4 দিয়ে ভাগ দেন তো 63কে। 4 15 60, কত 60, আর 3 অবশিষ্ট থাকতেছে অবশিষ্ট থাকতেছে। 5 দিয়ে করেন, 5 12 60, কত অবশিষ্ট থাকতেছে? 3 অবশিষ্ট থাকতেছে। তারপর 6 10 60, কত অবশিষ্ট থাকতেছে? 3 অবশিষ্ট থাকতেছে। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেছি যে আমরা যদি ভাজ্য লসাগু নির্ণয় করার পর তার সঙ্গে যদি 3 যোগ দেই তাহলে এটা অবশিষ্ট থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা অন্য আর একটা ম্যাথে যাই। আরেকটি ম্যাথ হচ্ছে এরকম, দেখেন যে কোন ক্ষুদ্রতম, দেখেন লেখা আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 বিয়োগ করলে সংখ্যাটি 3 6 9 12 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, এই কথাটা দিয়ে কি বুঝলেন? লসাগু হবে না গসাগু হবে? তাই ক্ষুদ্রতম কথাটা যেহেতু উল্লেখ আছে, অবশ্যই ক্ষুদ্রতম কথা আছে মানে হচ্ছে লসাগু, এটা একটা বোঝার বিষয়। আর একটা আমি কি ভাজক ভাজ্য সিস্টেমটাতে যাই। তাহলে ভাজক ভাজ্যের সিস্টেমটা কি, যে বলছে কি ভাজক ভাজ্যের সিস্টেমটা, সেটা হচ্ছে ভাজক। এই ক্ষেত্রে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 বিয়োগ করলে সংখ্যাটি, পয়েন্টে আসেন, সংখ্যাটি 3 6 9 12 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 3 6 9 12 15 দ্বারা ভাগ করব ওই সংখ্যাটিকে। তাহলে ভাজ্য নির্ণয় করতে বলতেছে না, ওই ক্ষুদ্রতম সংখ্যাটি মানে হচ্ছে ভাজ্য নির্ণয় করতে বলতেছে না। ভাজ্য নির্ণয় করতে গেলে কি হয়? লসাগু। ভাজ্য নির্ণয় করতে গেলে কি হয়? লসাগু। তাহলে দেওয়া আছে কি 3 6 9 12 15 মানে হচ্ছে সেগুলো 12 আর 18 সমতুল্য। তাহলে ওখান থেকে আমার কি নির্ণয় করতে বলতেছে? ওই সর্বোচ্চ সংখ্যাটি, ওই সংখ্যাটি মানে বড় এর চেয়ে বৃহৎ, এগুলো যে সংখ্যা তার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলতেছে। সেটা কেমন দেখেন, আমি একটু যদি ম্যাথটি করি তাহলে দাঁড়ায় 3 6 9 12 15। তাহলে এগুলো আপনি লসাগু করবেন কিভাবে? দেখেন এভাবে লসাগু করবেন। তাহলে কত দিয়ে যায় দেখেন, 3 দিয়ে যায়, 3 1 2 3 3 4 12 3 5 15। তো আর কত দিয়ে যায়? আর কোনো দিয়ে যায় না, 2 দিয়ে যায়। তাহলে 1 1 3 2 5, আর মনে হয় তো যায় না। তো যাই হোক, এখন আমরা আসবো, দেখেন কি বলছে, 5 দোকানো 10, কত 5 দোকানো 10, 3 10 30, 3 30 90, 90 দোকানো 180। তাহলে আমরা কি পেলাম? সংখ্যাটি 180। এই যে 180টি সংখ্যাটি আমরা পেলাম, এইখান থেকে যে আমরা লসাগু করে 180 পেলাম, তো এটা হচ্ছে কি আমাদের লসাগু। তাহলে এই লসাগুটা কোথায় বসবে? এই ফর্মেটে যদি চিন্তা করি, 12 আর 18 সমতুল্য হচ্ছে 3 6 9 12 15, তাহলে এর লসাগু হচ্ছে 36, এ হচ্ছে তাহলে কত 180।
তাহলে সর্বনিম্নটা হচ্ছে কত? 180। তাহলে এখন কথা হচ্ছে যে এই সংখ্যাটি আমাদের কি ভাজ্য, এগুলো দেওয়া আছে ভাজক, এই ক্ষেত্রে ভাজক দেওয়া আছে, আমাকে ভাজ্য নির্ণয় করতে হলো। তাহলে তার মানে লসাগু সহজেই বুঝলাম। আর ক্ষুদ্রতম কথা আছে, তারপরও সেখান থেকেও বুঝলাম এটা লসাগু। এখন কথা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 2 যোগ করলে এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, সেইটা হচ্ছে কি 180। তাহলে সেটা হচ্ছে কি রকম দেখেন, 180। তার 180 সংখ্যাটি দিয়ে সংখ্যাটিকে কিন্তু 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 6 দিয়ে 9 দিয়ে এগুলো সব দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে আমি যদি একটা কাজ করি, 180 বিয়োগ 2 সমান হচ্ছে কত? সমান হচ্ছে কত? 178। তাহলে আমি যদি বলি উদ্দৃষ্ট সংখ্যাটি হচ্ছে 178, তো এই 178-এর সঙ্গে যদি আমি এই যে দেখেন 178 হচ্ছে আমার সেই সংখ্যাটি, এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে হয় 180। তাহলে 178-এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে হয় 180। তাও যখনই 180 হয় তখন এই সবগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে আমরা কি করব? তার মানে কি বুঝলাম? এটা থেকে আমরা যে লসাগুটা পাবো, সেই লসাগু যেটা আমাদের বের হবে সেখান থেকে 2 বিয়োগ করব। 2 বিয়োগ করে যেটা আমরা পেলাম সেটাই হচ্ছে আমাদের উদ্দৃষ্ট সংখ্যাটি। তার মানে যদি আমরা কি বুঝি যে কোন সংখ্যা থেকে বিয়োগ করলে, যদি বিয়োগ বলে তাহলে কি, যদি যোগ বলে তাহলে বিয়োগ করব, তার মানে বিয়োগ বললে যোগ করব। যদি যেমন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 2 যোগ করলে, এই যে 2টা যোগ করলাম এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে যোগ করতে বলছে, আমরা করলাম বের করার পর বিয়োগ করে এটা তৈরি করে নিলাম, তারপর যোগ করব। এখন তার মানে সামারাইজটা কি দাঁড়াইলো, যে যদি কোনো সংখ্যা থেকে 2 যোগ করতে বলে তাহলে আমরা বিয়োগ করে নেব, লসাগু বের করে বিয়োগ করে যেটা হবে সেটা। আর যদি বিয়োগ করতে বলে তাহলে আমরা যোগ করে নেব, যদি বিয়োগ করতে বলে আমরা যোগ করে নেব। আশা করি বুঝতে পারছেন। তো এরপর আমরা আর এরকম অন্য আরেকটি ম্যাথে যাব। ম্যাথটি এরকম দেখেন যে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। তো সংখ্যাগুলো কত দেখেন, 7, 14, 21, 35 আর কত 42। তো এত এত সারিতে লাগালেও একটুও কম বেশি হবে না। তো দেখেন বিষয়টা এরকম যে সর্বমোট কত সংখ্যক গাছ হলে, প্রশ্নটি পরে বুঝুন যে বলছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে সেই গাছগুলোকে যদি আমরা এত 7টা সারি করি বা 14টা সারি করি বা 21টা সারি করি বা 35টা সারি করি বা 42টা সারি করি, একটুও কম বেশি হবে না। তাহলে ওই সংখ্যাগুলো আপাত দৃষ্টিতে চিন্তা করেন তো, যে এই ম্যাথটাই পড়ে আপনি সহজে কি বুঝতে পারতেছেন যে এটা আসলে গসাগু হবে না লসাগু হবে। তো বলছে কতটি গাছ হলে সেই গাছগুলোকে যদি আমরা এত এত সারিতে আমরা সাজাই তাহলে একটুও কম বেশি হবে না। তাহলে আপনি এখন কিভাবে বুঝবেন? ন্যূনতম কথাও নাই, লঘিষ্ঠও নেই, বৃহত্তম নেই, গরিষ্ঠও নেই, কিভাবে বুঝবেন? তাহলে দেখেন এখানে কথাটা, সেটা হচ্ছে যে এত এত যদি সারিতে আমরা সাজাই তাহলে এমন কতগুলো আমাদের গাছ লাগবে যে গাছগুলো যদি আমরা এত এত সারিতে সাজাই তাহলে একটুও কম বেশি হবে। তাহলে গাছ অবশ্যই গাছের সংখ্যা সারির চেয়ে বেশি হবে, তবেই তো আমরা সারি করব। তো তার মানে বেশি হবে, তার মানে বেশি গাছের সংখ্যা অবশ্যই বেশি হবে। সারি যেহেতু 7টা যদি সারি হয় তাহলে গাছ অবশ্যই বেশি হবে, একটা সারিতে তো 2, 4, 5টা করে লাগতে পারে। তো এই জন্য আমরা বুঝবো এটা আমাদের কি লসাগু বের করতে হবে। তাহলে লসাগু আমরা কিভাবে করবো? ইকুইলিব্রিয়াম পদ্ধতি এভাবে যদি করি তাহলে কত হচ্ছে দেখেন, 7 দিয়ে যদি আমি দিই 7 একে 7, 7 দোকানো 14, 3 সাথে 21, 5 সাথে 35, 6 সাথে 42। আবার যদি আমরা এটাকে কাটি কত দিয়ে, 3 দিয়ে যায় 1, 2, 3 একে 3, এখানে 5, 3 দোকানো 6 কত, আবার 2 দিয়ে যদি যায় তাহলে এখানে আমি যদি দেই কত 2 দেই তাহলে 1, 1, 1, 5, 1, তাহলে হলো। তাহলে এখন আসেন কত, 3 সাথে 21, 21 দোকানো কত, 21 দোকানো 42। তো 21 দোকানো কত 42, তাহলে 5 42-এ কত, 5 40-এ 200, 5 দোকানো 10, তাহলে 210। তাহলে আমরা সংখ্যাটি কত পাইলাম, 210। তাহলে আমাদের গাছের সংখ্যা হবে 210টি।
তো গাছের সংখ্যা তো আপনি সহজেই বের করতে পারবেন, লসাগু হবে না গসাগু হবে এইটাই যদি ধরতে পারেন তাহলে তো আপনি সহজে বের করতে পারেন, কিন্তু এটাই তো ধরাটাই হচ্ছে মূল কথা। তাহলে আমরা কিভাবে বুঝে নেব যে এমন কতগুলো গাছ লাগবে যে যে গাছগুলোকে এত 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 সারিতে আমরা সাজাইলে একটুও কম বেশি হবে না। তাহলে সেই সংখ্যাটি আমরা যেহেতু অবশ্যই বুঝলাম যে এত এত সারিতে সাজাতে হবে, তার মানে তো গাছ তো অবশ্যই বেশি হবে গাছের সংখ্যা। আসেন তাহলে কত আমাদের পেলাম 210। তাহলে এই 210 তাহলে 7, 14, 21 এগুলো কার সমতুল্য? 12 আর 18 সমতুল্য। তাহলে এরকম তো আরও থাকতে পারতো, তো এত সমতুল্য। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু সর্বশেষ। আশা করি বুঝতে পারছেন। তো এইরকম আমরা আরও একটি ম্যাথ সলভ করব। এতক্ষণ তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা শিখলাম লসাগু নির্ণয়, ম্যাথ দেখেই যে প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যে লসাগু। তো গসাগুর একটা ম্যাথ আমরা নির্ণয় করছি প্রথমে কলা আর কমলা। এখন আরেকটু ভিন্ন টাইপের গসাগুর ম্যাথ নির্ণয় করব। সেটা ম্যাথটা এরকম দেখেন, সেটা বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে। আচ্ছা, তো প্রশ্নটার ধরন দেখে আমরা কিভাবে বুঝবো আসলে এটা লসাগু নাকি গসাগু? আমি তো বললাম জন্য আপনি বুঝলেন গসাগু, কিন্তু তার আগে চিন্তা করুন যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 এবং 186কে কত 102 আর হচ্ছে 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে। তাহলে দেখেন প্রত্যেকবার কত 6 অবশিষ্ট থাকবে। এখন কথা হচ্ছে দেখেন আমার কি নির্ণয় করতে হবে, যেহেতু বৃহত্তম কথা আছে তার মানে সহজেই বুঝতেছি আমরা যে গসাগু। তো আরও একটি কথা সেটা আপনাদেরকে বলছিলাম যে ভাজক বা ভাজ্যর ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তাহলে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করতে হবে। বলেন তো এই ক্ষেত্রে এরা ভাজক না ভাজ্য হিসেবে কাজ করতেছে এই ম্যাথটিতে? এই ম্যাথটি পড়ে বুঝুন যে এটা ভাজক না ভাজ্য হিসেবে কাজ করতেছে 102 আর 186। অবশ্যই আপনি বলবেন ভাজ্য হিসেবে কাজ করতেছে এরাই। তাহলে কথাটি হচ্ছে কীরকম, 102 এবং 186কে ভাগ করতে হবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে। তার মানে এই ক্ষেত্রে এরা কি, এই ম্যাথটিতে এরা কি হিসেবে কাজ করতেছে? ভাজ্য হিসেবে কাজ করতেছে। যখন এরা ভাজ্য হিসেবে কাজ করে তখন আমাদের কি গসাগু নির্ণয় করতে হয়। এটাও তো বলছিলাম বোঝার সিস্টেম। আর একটি কথা আমি বলে রাখছিলাম যে যোগ বা বিয়োগ যাই দিতে বলুক না কেন আমরা সবসময় ভাজ্য থেকে দেব। গসাগুর ক্ষেত্রে হোক বা লসাগু, প্রথম টার্গেট হচ্ছে ম্যাথ দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা লসাগু না গসাগু, সেটা তো শিখাইলাম। তো এখন তারপর আমরা এসে দেখব যোগ বা বিয়োগ যে করতে বলে যে বলছে, তো সেটা আমরা কোথায় থেকে সবসময় যোগ বা বিয়োগ করব? অবশ্যই ভাজ্য থেকে। এই কথাটি আপনি ক্লিয়ার করবেন, নয়তো কিন্তু সমস্যা হয়ে যাবে। আবার বলছি ক্লিয়ার করার জন্য যে কোনো 2 বা 4 বা 5 বা 6 যাই বলুক না কেন, যোগ বা বিয়োগ করতে বলুক না কেন, আমরা সব সময় ভাজ্য থেকে দেখব। ওই লসাগুর ক্ষেত্রেও ভাজ্য থেকে বিয়োগ করব, গসাগুর ক্ষেত্রেও ভাজ্য থেকে বিয়োগ করব। কিন্তু প্রশ্নটি হচ্ছে গসাগুর ক্ষেত্রে হয় গসাগুটি হচ্ছে ভাজ্য আর এই সংখ্যাগুলো হয় কি হয় ভাজক, আর লসাগুর ক্ষেত্রে এই সংখ্যাগুলোই হয় ভাজক বা ভাজ্য আর এই গসাগুটাই হচ্ছে ভাজক। আবার বলছি লসাগুর ক্ষেত্রে এই লসাগু এলসিএমটি হচ্ছে ভাজ্য আর এই সংখ্যাগুলো হচ্ছে ভাজক। গসাগুর ক্ষেত্রে এই সংখ্যাগুলোই ভাজ্য আর এই গসাগুটি হচ্ছে ভাজক। তাহলে যেহেতু বলছি যে সবসময় ভাজ্য থেকে আমাদের যোগ বা বিয়োগ করতে হয়, তাহলে আমরা কত বিয়োগ করতেছি বলছে 6 অবশিষ্ট। যেহেতু 6 অবশিষ্ট থাকে মানে কি বেশি থাকে, তাহলে আমরা যেটা অবশিষ্ট থাকে সেই অবশিষ্টটা আমরা বাদ দেবো। এখান থেকেও 6 বিয়োগ করব, এখান থেকেও 6 বিয়োগ করব। বলেন তো আলটিমেটলি আমরা কত পাই? এখান থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আমরা পাই কত? 96। 96 আর 6 102। এখান থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আমরা কত পাই বলুন তো? 6 বিয়োগ করলে 180। তাহলে আমরা কত পাচ্ছি? সংখ্যা দুটি হচ্ছে 96 আর 180। এখন কথা হচ্ছে আমার সে গসাগুটা কত? তাহলে গসাগু কত? গসাগু নির্ণয়ের আমার সিস্টেম কি জানি? ইউক্লিডীয় পদ্ধতিতে কি জানি? বড় সংখ্যাটিকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেই থাকবো। তো সেটা কি রকম দেখেন, তাহলে 96 কত হয়? 96 দোকানো কত হচ্ছে? 96 দোকানো কত? তাহলে 96 দোকানো কত? 192। তাহলে 192 এর চেয়ে বড় হয়ে যায়, তার মানে নেওয়া যাবে না। তাহলে আমরা 96 এককে
96। তাহলে 96 একে 96 নিলে তাহলে আমাদের কত থাকতেছে দেখেন তো, এখানে থাকতেছে 80, এখানে 4, 84। তাহলে এখন আসেন আবার এই 96কে এখানে নিয়ে আসেন, 96 নিয়ে আসলাম, নিয়ে আসলে কত 84 একে 84, সরি এখানে 1 হবে, 84 একে 84। তাহলে এখানে কত থাকতেছে দেখেন তো, 84 থেকে কত, 84 থেকে 96 করতে গেলে কত আমাদের 10, 10 তো না 12, তাহলে ইয়ে থেকে 96 করতে গেলে 12, তাহলে আমাদের আবার 84 নিয়ে আসি, 84কে যদি আমরা নিয়ে আসি কত, 5 12 60, 6 12 কত, 5 12 60, 6 12 72, আর 7 12 কত, 7 10 70, 7 2 14, 84। তাহলে হচ্ছে কত, 7 12 84। তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। তারপর সর্বশেষ কোন সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো, কোন সংখ্যাটি দ্বারা, 12 দ্বারা। তাহলে যেহেতু 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো, তাহলে আমাদের গসাগু হচ্ছে 12। তো আশা করি যে বুঝতে পারছেন যে আমাদের এটাই হচ্ছে গসাগু। সব সময় আমরা আলটিমেটলি এখন সারাংশ যদি আমি বলি পুরো অধ্যায়টির, তাহলে সে কী শিখলাম আমরা, গসাগু এবং লসাগুর ক্ষেত্রে যদি ন্যূনতম ক্ষুদ্রতম এগুলো থাকে, লঘিষ্ঠ থাকে, তাহলে লসাগু, বৃহত্তম গরিষ্ঠ এবং সর্বোচ্চ থাকলে গসাগু। আবার যদি বলে ভাজক আর ভাজ্য ক্ষেত্রে, সব সময় লসাগু নির্ণয়ের ক্ষেত্রে যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেগুলো হচ্ছে ভাজক হিসেবে কাজ করবে, যেটা নির্ণয় করতে বলবে ওটা হচ্ছে ভাজ্য লসাগুর ক্ষেত্রে, আর গসাগুর ক্ষেত্রে যেটা গসাগু HCF সেটা হচ্ছে ভাজক, এবং যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে ভাজ্য। আর আমরা সব সময় যোগ বা বিয়োগ যাই করি না কেন লসাগু গসাগু অধ্যায়ে, ভাজ্য থেকে আমরা লসাগু বা যোগ বা বিয়োগ করব। তো আশা করি যে এরকম টাইপের যে ম্যাথগুলো আছে আজকের পর থেকে করতে পারবেন। তো এই টাইপের আরেক টাইপের একটা ম্যাথ করাই দেবো, যার দ্বারা আপনি সহজেই নির্ণয় করতে পারবেন যে লসাগু বা গসাগু। ম্যাথটি হচ্ছে এরকম, দেখেন দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত। তো এই অনুপাতের ম্যাথগুলো আমরা একদম সহজেই করতে পারবো। দুটি সংখ্যার অনুপাত কত বলছে, 7:5, 7:5, এবং এদের কত কি দেওয়া আছে, লসাগু, এদের লসাগু দেওয়া আছে কত, এলসিএম। তাহলে এর এলসিএম কত দেওয়া আছে, এলসিএম দেওয়া আছে 140, হলে গসাগু কত, সংখ্যা দুটির গসাগু। আচ্ছা, আমরা হচ্ছে অনুপাত সমানুপাত অধ্যায়ে আমরা ভালো করে জেনে আসছি যে যদি অনুপাত দেয়া থাকে তাহলে এই সংখ্যা দুটিকে আমরা সংখ্যা দুটির অনুপাত বলতে পারবো, এটাকে আমরা সংখ্যা বলতে পারবো না। আরও যদি ক্লিয়ার হতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে অনুপাত সমানুপাত অধ্যায়ের আমার লিঙ্ক দেওয়া থাকবে, খুব সুন্দরভাবে অনুপাত সমানুপাত সেখানে আলোচনা করা হয়েছে, আপনারা দেখে আসতে পারেন। তো আমরা এখন আলোচনা করব, এভাবে আমরা কি করব, যে ধরি সংখ্যা দুটির অনুপাত হচ্ছে এত, তাহলে আমরা ধরি সংখ্যা দুটি, তাহলে সংখ্যা দুটি তাহলে কি হবে 7x আর হচ্ছে 5x। সংখ্যা দুটির অনুপাত যদি এটা হয় তাহলে সংখ্যা দুটি আমরা ধরবো 7x আর হচ্ছে 5x। এখন কথা হচ্ছে লসাগু কত, এর লসাগু আপনি যদি যেরকম করে জানেন সেটা যদি আপনি ওইভাবেই লসাগু নির্ণয় করেন, কত 7x আর হচ্ছে 5x ইউক্লিডীয় পদ্ধতি দিয়ে যদি করেন, তাহলেও বিষয়টা এমন দাঁড়ায়, কি দাঁড়ায়, কি দিয়ে আপনাকে এটা ভাগ যায়, 7 দিয়ে 5 দিয়ে যায় না, তার মানে শুধু x দিয়ে যায়, x দিয়ে এটাকে ভাগ দিলে কত 7 থাকে, এটাকে ভাগ দিলে কত 5 থাকে, তাহলে তিনটায় গুণ করলে কত হয়, 5 সাথে 35, তার সাথে x গুণ করলে হতে কত হচ্ছে 35x। তাহলে এর কি আমরা কি লসাগু কত পাইলাম, 35x। এই সংখ্যা দুটি লসাগু কত, 35x। এখন আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে 35x সমান কত, 140, এখানে তো দেওয়াই আছে লসাগু 140, তাহলে এই 35x সমান লসাগু, তাহলে x সমান কত 4, 35 যোগানো 70, 4 35 তাহলে 4, তাহলে x এর মান আমরা কি পাইলাম 4। তাহলে এখন বলছে যে গসাগু কত। আচ্ছা আসেন তো এরকম করে, তো গসাগু কত আমরা কি জানি, যে গসাগু আমরা আরেকভাবে আমরা জানি, গসাগুটা হচ্ছে এরকম একটা বিষয়, সেটা হচ্ছে এই দুটি সংখ্যার গসাগু কত আপনি বলেন তো। গসাগু হচ্ছে আমরা আরেকটা জিনিস জানি, লসাগু হচ্ছে জোড়ার একটি নিতে হবে, বাকি সব নিতে হবে। আবার জোড়ার যেটার সাথে মিল আছে, গসাগু হচ্ছে যেটার সাথে মিল আছে সেটাই নেব, আর বাকিগুলো বাদ দেব। তো জোড়া বলতে যার সাথে মিল আছে, কার কার মিল আছে, এক্স আর এক্সের মিল আছে, এই দুইটার সাথে কোনো মিল নেই। তার মানে সংখ্যা দুটি যদি 7x আর 5x হয়, তাহলে সংখ্যা দুটির গসাগু হচ্ছে কত, তাহলে গসাগু কত, x, সংখ্যা দুটির গসাগু x। তাহলে গসাগু যেহেতু নির্ণয় করতে বলছে, x এর মান কত 4 বের হয়েছে, তার মানে 4ই হচ্ছে অ্যান্সার।
এখন প্রশ্নটি এরকম না থেকে যদি বলতো যে দুটি সংখ্যার অনুপাত 7:5, এখন এই ম্যাথটি আমরা ওইভাবেই করব। দুটি সংখ্যার অনুপাত কত? 7:5। তো এই সংখ্যা দুটির লসাগু হচ্ছে 140, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে সংখ্যা দুটি কত তাহলে আমরা কিভাবে বের করতাম? x এর মান কত পাইছি? 4। তাহলে এখানে কত? x এর মান 4 বসায় দিলে কত? 4 7 28। একটি সংখ্যা হচ্ছে 28, আর এখানে 4 বসায় দিয়ে 4 5 20, তাহলে এটা হচ্ছে 20। এই ম্যাথটি আরও একভাবে আসতে পারে, সেটা কি রকম? দুটি সংখ্যার অনুপাত 7:5, লসাগু এত হলে ছোট সংখ্যাটি কত বা বড় সংখ্যাটি কত, এভাবেও আসে। তাহলে ছোট সংখ্যাটি কত? এই দুটোর মধ্যে ছোট কোনটা? 5x। তাহলে 5x এর মান কত বের করলাম আমরা? 20 আনসার। বৃহত্তম সংখ্যাটি কত? 7x। 7x এ কত পেলাম? 28 আনসার। তো এখন কথা হচ্ছে যে এখানে আছে কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে। লসাগু না থেকে যদি এরকম থাকে ম্যাথটি, লসাগু না থেকে যদি ম্যাথটি এরকম থাকে যে দুটি সংখ্যার অনুপাত কত? 7:5, এদের গসাগু হচ্ছে HCF, মানে গসাগু হচ্ছে ধরেন কত আমি বলবো 8, তাহলে এদের গসাগু কত? 8। তাহলে সংখ্যা দুটির লসাগু কত? এরকম ম্যাথটি তো আসতে পারে। তো লসাগু কত? তাহলে আপনি গসাগু সরাসরি আপনি কি বলতে পারবেন? গসাগু মানে আছে যেটার মিল আছে, এই দুটোর গসাগু। তাহলে আগে আমরা নির্ণয় করব এই দুটোর গসাগু কি মিল আছে কি? x। তাহলে এই দুটির গসাগু হচ্ছে কত? x। গসাগু হচ্ছে x, আর আমরা প্রশ্ন মতে দেওয়াই আছে গসাগু হচ্ছে 8, তাহলে x ইকুয়াল আমরা 8 ধরতেই পারি। তাহলে x সমান 8, x এর মান আমাদের কি হলো? 8 বের হলো। এখন লসাগু বের করতে বলছে। লসাগু আমরা কিভাবে জানি? 7x আর 5x জোড়ার একটা নিতে হবে, বাকি বেজোড় যেগুলো আছে যার সাথে মিল নাই, মিল আছে এরকম থেকে একটা নিতে হবে, যেগুলোর মিল নেই সেগুলো প্রত্যেকটা নিতে হবে। তাহলে কি নেব? এরকম করে যদি শিখি 7 আর 5, এই তিনটে গুণ করবো কত? 5 7 35 x। 35x মানে হচ্ছে এখন x এর মান কত? 8 পাইছি। এখন 35 গুণন 8, 35 গুণ 8, তাহলে আমরা 35 গুণন 4 যদি দেই, 35 দোকানো 70, 70 দোকানো 140, তাহলে 140 দোকানো কত? 280। তাহলে অ্যান্সার হচ্ছে 280। তো আশা করি বুঝতে পারছেন। এখন যদি বলে এখান থেকে ছোট সংখ্যাটি কত? x এর মান বের হয়ে গেছে 8, 7 8 5 8 40 আছে ছোট সংখ্যাটি, বড় সংখ্যাটি কত? 7 8 56। তো যেভাবেই ম্যাথ আসুক না কেন, আপনি যদি ভালোভাবে বেসিকটা বুঝে যান তাহলে সহজেই আপনি নির্ণয় করতে পারবেন। তো আরেকটি কথা শেষে আপনাদেরকে মনে করাই দিচ্ছি, আমি তো প্রথমে কথা দিছিলাম যদি আপনাদের ক্লাসটি ভালো না লাগে তাহলে আমাকে কড়া ভাষায় একটু কথা বলবেন, ভাই আপনি আমাদেরকে কষ্ট করে এই সময়টা নষ্ট করাইলেন, কাজটা ঠিক করলেন না, এটা অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি ভালো লেগে থাকে অনেক দূর ধরে আমার প্রশংসা করবেন এবং এই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্টে আমাকে জানাবেন ক্লাস কেমন হলো। যদি এরকম আরও মজার ভিডিও পেতে চান তাহলে এরকম কোনো অধ্যায়ে আপনার সমস্যা থেকে থাকে যে আপনি এই অধ্যায়টিতে ক্লিয়ার হতে চান, তাহলে এরকম অধ্যায় আপনি লিখে কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে ওই অধ্যায়ের উপর বা ওই টপিকের উপর এরকম একটা বেসিক ক্লাস দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।